আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে অধিকাংশ দল। ডক্টর আলী রিয়াজ। আপত্তি বিএনপি সহ কয়েকটি দলের। দ্বিমত বিষয়ে গণভোট চায় জামায়াত। স্বাস্থ্য পরীক্ষা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরোজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এসএসএফ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। সময়োপযোগী করা হচ্ছে বাহিনী। এবং ইসরায়েলের হয়ে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র। তেহরানে সামরিক অভিযানের হুমকি। কঠিন পরিণতির হুঁশিয়ারি খামেনির। নেতানিয়াহুকে দুষছে রাশিয়া। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতে অধিকাংশই রাজনৈতিক দল সাংবিধানিক কাউন্সিল এনসিসি থাকার বিষয়ে মত দিয়েছে। তবে কয়েকটি দল এতে একমত নয় বলে জানিয়েছে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে তিনি কথা বলেন। জামায়াত বলছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়ার প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। সংস্কার না আগের নিয়মে এসব নিয়োগ হবে সে বিষয়ে প্রশ্ন তুলছে এনসিপি। বিএনপি বলছে, জবাবদিহিতা না থাকায় এনসিসি ভারসাম্যহীনতা তৈরি করে। তবে আইন শক্তিশালী করার বিষয়ে মতামত বিএনপির। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সংলাপে তৃতীয় দিনের ইস্যু জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং জেলা সমন্বয় কাউন্সিল। নির্বাচন কমিশন, দুদক, পিএসসি সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগে এনসিসি গঠন নিয়েই বেশিরভাগ সময় আলোচনা হয় বৈঠকে। এর পক্ষে বিপক্ষে মতামত দেন দলগুলো। বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে সেটাকে পুনর্গঠন করবার জন্য এই এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করবে। সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ব্যাপারে আমরা বলেছি একটা সাংবিধানিক কাউন্সিল গঠন করা দরকার। আগে যে নিয়োগটা হতো, যে পদ্ধতিতে নিয়োগটা হতো, সেখানে আমরা দেখতাম যে সেখানে এক ধরনের দলীয় নিয়োগটাই হতো। যে ভবিষ্যতে সরকারের মধ্যে সরকার অথবা সরকারকে অচল করার জন্য যে ধরনের প্রস্তাব এসছে, আমরা এই প্রস্তাবের বিরোধিতা করছি। এমন কিছু এই মুহূর্তে করা প্রয়োজন না যেটা এটা রিপ্লেসমেন্ট বা একটা সুপ্রাবডি মনে হয়। সেই কারণে এই মুহূর্তে আমরা এনসিসির প্রয়োজন মনে করছি না। সংস্কার এবং এনসিসি গঠন না হলে ফ্যাসিবাদের সাথে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের পার্থক্য থাকবে না বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন সহ এই গুরুত্বপূর্ণ কমিশনগুলা, যেগুলো আমরা বিগত সময়ে দেখেছি যে দলীয়করণ হয়েছে, নির্বাহী বিভাগের আজ্ঞাবহে পরিণত হয়েছে এবং বিরোধী দলমত দমনেও বা ভোটাধিকার হরণেও তারা ভূমিকা রেখেছে। একটা আপনার কাউন্সিল লাগবে যেখানে নিরপেক্ষভাবে ঐক্যমতের ভিত্তিতে নিয়োগগুলো করতে পারবো। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস দলের আমির ডাক্তার শফিকুর রহমানকে ফোন করে সরকারের নিরপেক্ষতার বিষয়ে আশ্বস্ত করলে এদিন সংলাপে যোগ দেয় জামায়াত ইসলামী। এনসিসির পক্ষে মত দিয়ে দলটি জানায়, দ্বিমতপূর্ণ বিষয়ের সিদ্ধান্তে গণভোটের কথা বলেছে তারা। মোর দেন 3/4, 4 ভাগের 3 ভাগে নীতিগতভাবে এটার সাথে একমত হয়েছে। ঐকমত্য বলতে যদি শতভাগ হয় তাহলে এটা ইজ ইম্পসিবল, বিকজ 30টা দল আছে। সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওইগুলা ডিফারেন্স সহ, নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। এনসিসি নয়, বিদ্যমান আইনের সংস্কার ও শক্তিশালী করার পক্ষে মতামত তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার প্রয়োজনে ন্যায়পাল করতে পারে। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। এই ফাংশনগুলো সেপারেট করে আরেকটা অর্গান সৃষ্টি করার মধ্য দিয়ে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে। বেশিরভাগ দল নিরপেক্ষতা ও স্বাধীনতা নিশ্চিতে এনসিসি গঠনে একমত বলে জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। চলমান সংলাপ আগামী সপ্তাহ পর্যন্ত চলবে বলে জানিয়েছে কমিশন।
ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া। গতরাত 12টা নাগাদ গুলশানের বাসভবনে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বেগম জিয়ার কিছু পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বোর্ড বাসায় চিকিৎসা প্রদানের সিদ্ধান্ত নেওয়ায় ফিরোজায় ফিরেছেন তিনি। এর আগে বুধবার সন্ধ্যা 6:50 খালেদা জিয়া তার বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। আরো জানাচ্ছেন মুশফিকুর রহিম। লন্ডনে চিকিৎসা শেষে 6 মে দেশে ফেরার পর প্রথমবারের মতো স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের হাসপাতালে যাওয়ার খবরে তার বাসভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। দলীয় প্রধানের গাড়ি বহরের সঙ্গী হন বিপুল সংখ্যক নেতাকর্মী। সন্ধ্যা 6:30 গুলশানের বাসভবন ফিরোজা থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বেগম জিয়া। 3 ঘণ্টা ব্যাপী জরুরি পরীক্ষা নিরীক্ষার পর রাত 12টা নাগাদ নিজ বাসভবনে ফেরেন তিনি। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বেগম জিয়ার কিছু পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বাসায় চিকিৎসা সেবা নিলে তার শারীরিক অবস্থার আরো উন্নতি হবে বলে জানিয়েছে বেগম জিয়ার মেডিকেল বোর্ড। ওখানে চিকিৎসকরা ওনার চিকিৎসার মধ্যে বিদেশি চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা হাসপাতালেই শুরু করে দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সে চিকিৎসা চলবে এবং আলহামদুলিল্লাহ উনি আপনাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি মোটামুটি ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল। ঢাকায় আসার পর ফিরোজায় এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন। এর আগে গেল 7 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার আগে সর্বশেষ 12 সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাহিনীর 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে তিনি বলেন, গত 5 আগস্ট এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হলেও তা দ্রুততম সময়ের মধ্যেই কার্যক্ষম করা হয়েছে। SSF-কে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালনের নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ দেশি বিদেশি ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে বিশেষ নিরাপত্তা সংস্থা স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF। বাহিনীর 39তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্যান্য বাহিনীর তুলনায় ক্ষুদ্র হলেও কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি SSF-এর। পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। বিগত 10 মাসে SSF সদস্যরা দেশে বিদেশে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করায় ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। শুধু দেশের অভ্যন্তরে নয়, দেশের বাইরেও আমাদের রাষ্ট্রীয় সফরগুলোতে SSF বিভিন্ন দূতাবাস এবং সংশ্লিষ্ট দেশের প্রটোকল ও নিরাপত্তা বাহিনীর সাথে একযোগে কাজ করে সফরসমূহ সাফল্যমণ্ডিত করেছে। পেশাদার বাহিনী হিসাবে উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ আর দৃঢ় মনোবলের সন্নিবেশে SSF আরও উন্নতি করবে বলে আশা করেন তিনি। যে SSF এর প্রশিক্ষণ, অস্ত্র, সরঞ্জামাদির আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। বিশেষ করে গত 5ই আগস্ট 2024 তারিখে এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছিল, যা অল্প সময়ের মধ্যে কার্যক্ষম করা হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে নিয়মিত বিভিন্ন ধরনের হুমকি সঠিকভাবে পর্যালোচনা করে তা মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি নিতে SSF সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল। তাই শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও SSF সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। আমি আশা করি SSF নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে
এবং সেগুলি মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। উন্নয়ন প্রকল্প নেয়ার ক্ষেত্রে নদীর পানি প্রবাহ যাতে নিরবিচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় টেকনাফ থেকে তেতুলিয়া সমন্বিত অর্থনৈতিক করিডোর উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত এক বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এই নির্দেশ দেন তিনি। বৈঠকে এশিয়া উন্নয়ন ব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো ইয়ংজো ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের একটি দল এই প্রকল্পের বিস্তারিত রূপকল্প, কৌশল এবং বাস্তবায়ন প্রক্রিয়া উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া। নির্বাচন হলে গুরুত্ব কমে যাওয়ার ভয়ে দু একটি দলের ফেব্রুয়ারিতে ভোটের সময় পছন্দ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরায় দলের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে নারাজ হয়ে একটি দল মঙ্গলবার ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি। অন্যদিকে কাজের গতি বাড়িয়ে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর উত্তরায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বলেন, জনগণের শান্তির কথা চিন্তা করে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে নির্বাচনের যে সময় নির্ধারণ করা হয়েছে তা কারো কারো পছন্দ হয়নি, কারণ তারা জানে ভোট যতদিন না হবে ততদিনই তাদের গুরুত্ব থাকবে। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, মানুষ নতুন বাংলাদেশ চায়, পরিবর্তন চায়, তাই আওয়ামী লীগের পথ যেন কেউ অনুসরণ না করে। তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি, তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনূস সাহেব পিছিয়ে তিনি ফেব্রুয়ারিতে এসেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রনায়ক জনগণের শান্তির কথা চিন্তা করে, কোন বিভাজনে না গিয়ে, কোন সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। এখন নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই। অন্যদিকে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। যত দ্রুত ভোট হবে তত দ্রুত দেশে গণতন্ত্র ফিরবে। আর বিলম্ব নয়, যারা গণতন্ত্রের লড়াই করেছেন যে দলগুলো, যে রাজনৈতিক দলগুলো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেকের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সরকার পরিচালিত হবে। কি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে। বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে কারো মনে প্রশ্ন দেখা দিলে আলোচনার মাধ্যমে তার সমাধানের পরামর্শ দেন রিজভী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপির অর্থায়নে নির্বাচন কমিশনের ব্যালট প্রকল্পে $20 লাখ আর্থিক সহায়তা দেবে অস্ট্রেলিয়া। নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংক্রান্ত সমঝোতা স্মারক সই করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলি উপস্থিত ছিলেন। চুক্তি সম্পাদন শেষে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ গণমাধ্যমকে জানান, পুরো প্রকল্পটি 2027 সালের 31 ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত বাজেটে জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ও সংস্কারের প্রতিফলন না থাকায় জনপ্রত্যাশা পূরণ হবে না বলে মনে করেন অর্থনীতিবিদ ও গবেষকরা।
গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এবারের বাজেট ভুল ভ্রান্তিতে ভরা। রাজনৈতিক দল ও সংস্কার কমিশনের সাথে আলোচনা ছাড়াই বাজেটে নতুন কিছু নেই বলেও মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তরিক ইসলামের রিপোর্ট। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে রাজধানীর একটি হোটেলে সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজি আয়োজিত সংলাপে অংশ নেন অর্থনীতিবিদ, গবেষক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ ও অংশীজনরা। এটা কার্যকর করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, এই বছরের মধ্যে এই হাসপাতাল চালু। শিক্ষকদের শিক্ষা বাজেটের জন্য কোনো কিছু দেওয়া হয় না, বরাদ্দটা দেওয়া হয় না। এই সময় বিভিন্ন দলের নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া এবারের বাজেটে জনপ্রত্যাশা পূরণ হবে না। পুরো বাজেটে আমরা একটা ইনোভেটিভ পলিসি, নিউ প্রোগ্রাম পাই নাই। আমাদের প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা নতুন নতুন প্রোগ্রাম দেখব। ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যেই চাওয়াগুলো ছিল, সেই চাওয়াগুলোর প্রতিফলন আমরা দেখতে পাইনি। পাকিস্তানের মতো জায়গায় চলে যাব কিনা ঋণ পরিশোধ করতে করতে, সেটা আমাদের খুব ভালো করে ভেবে দেখতে হবে। আলোচনায় অংশ নিয়ে সংস্কার কমিশন ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, বাজেটে উপেক্ষা করা হয়েছে সংস্কার কমিশনের মতামত। অর্থনৈতিক সংস্কার বা বৈষম্যহীনতা অথবা একদম তৃণমূল পর্যায়ের যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে একটা জবাবদিহিমূলক বৈষম্যহীন সমাজ তৈরি বিনির্মাণের যে প্রচেষ্টা, এটা স্লোগান হয়ে গেছে, এটি ধারণ করা হয়নি। অগ্রাধিকারের জায়গায় পরিবর্তন হবে, বরাদ্দগুলো আরো বেশি স্বচ্ছতার সঙ্গে আসবে, অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলো পরিষ্কার হবে। এগুলো আমরা এই বাজেটের মধ্যে ছাঁচের কোনো পরিবর্তন হয়নি। অনুষ্ঠানের সঞ্চালক ও সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় বলেন, জনমুখী বাজেট আদায়ে ব্যর্থ হয়েছে নাগরিক সমাজ। এই বাজেটের ভিতর দিয়ে সংস্কারের যে ধারণা চেতনা আমরা সামনে এনেছিলাম, এই সরকার নিজে আমাদের দিয়ে যে কাজগুলো করিয়েছিল সেগুলোর প্রতি তারা বিশ্বস্ত থাকেনি, অনুরক্ত থাকে নাই, সেহেতু এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে। সংসদবিহীন প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য, শিক্ষা খাতে বরাদ্দ কম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দাবি উপেক্ষা করা হয়েছে বলে জানান বক্তারা। এই মুহূর্তে যারা দায়িত্ব রয়েছেন আমরা তো সবাই। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ইসরায়েলের হয়ে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতিও নিচ্ছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান চালালে পাল্টা জবাব দেবে তেহরান। জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, ট্রাম্প যুদ্ধে জড়ালে অপূরণীয় পরিণত হবে মার্কিনীদের। কারো কাছে আত্মসমর্পণ করবে না ইরান। এদিকে রাশিয়ার অভিযোগ, ইসরায়েল বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। বিস্তারিত ফারহিন ইসলাম টুম্পার প্রতিবেদনে। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে। ইরান কারো চাপের মুখে কারো কাছে মাথা নত করবে না। এ সময় ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের ইঙ্গিত দিয়ে খামেনি হুঁশিয়ার করেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে তার ফলাফল হবে অপূরণীয়। এর আগে ইরানের পারমাণবিক প্রকল্প বন্ধে ইসরায়েলের সাথে সামরিক অভিযানে যোগ দেবার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। শুরুতেই তাদের আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তু ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্র। আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন আমরা জানি, তবে এখনই তাকে হত্যা করব না। এ অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়লে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেইনি। আমরা ইসরায়েলকে যেভাবে জবাব দিচ্ছি ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রকেও দেব। আমি বিশ্বাস করি আমাদের সামরিক বাহিনী উপযুক্ত ও কঠোর প্রতিক্রিয়া জানাবে। তবে এখন পর্যন্ত ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি পদক্ষেপ না নিলেও ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করছে। এছাড়া মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এদিকে বুধবার তেহরানে মোসাদের গোপন ড্রোন কারখানা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি। অন্যদিকে পাল্টা হামলায় ইরানের ভেতরে অন্তত 12টি সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি ইসরায়েলের।
এমন পরিস্থিতিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের চলমান হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে এবং বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বিবৃতিতে জানিয়েছে, গত 5 দিনে ইসরায়েলের হামলায় ইরানে অন্তত 585 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1326 জন। একই সময় ইসরায়েলে 24 জন নিহতের তথ্য দেয়া হলেও প্রাণহানি আরও কয়েকগুণ বেশি বলে মনে করছে সংস্থাটি। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। রাজধানীর মিরপুরে 22 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত বিদেশি অস্ত্র, 3টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস সহ 7,15,000 টাকা, যার মধ্যে রয়েছে 2,12,000 জাল টাকা। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। গত 27 মে রাজধানীর মিরপুর 10 নম্বর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সকাল 9:30টার দিকে দুর্বৃত্তের হামলার শিকার হন মাহমুদ ফরেন এক্সচেঞ্জ সেন্টারের নির্বাহী পরিচালক রাসেল মিয়া ও অফিস সহকারী জাহিদুল হক। এই সময় দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে ও ধারালো অস্ত্রে আঘাত করে নগদ 22 লাখ টাকা লুটে নেয়। একজন পথচারীর মোবাইলে ধারণ করা ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে প্রশাসনের। এই ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা হলে তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী। 1.5 মাস চেষ্টার পর ছিনতাই ঘটনার সাথে জড়িত 6 জনকে দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে ডিবি। গ্রেপ্তারকৃতদের নিকট হতে ডাকাতির লুণ্ঠিত 5,03,000 টাকা, 106টি বিভিন্ন মানের বৈদেশিক মুদ্রা, 2,12,000 টাকা মানের জাল টাকা, ঘটনার কাজে ব্যবহৃত 3টি মোটরসাইকেল, একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। মাহমুদ ফরেন এক্সচেঞ্জ থেকে টাকা আনা নেওয়ার বিষয়টি দীর্ঘদিন যাবৎ অনুসরণ করে আসছিল চক্রটি। ওই দিন তারা মোটরসাইকেলে এসে ফাঁকা গুলি ছুড়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ছিনিয়ে নেয় টাকার ব্যাগ। কালো ব্যাগ নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা কয়েকদিন তারা দেখে, দেখার পর তারা দেখে কখন ব্যাগটা মোটা কখন ব্যাগটা চিকন। মোটা মানে বেশি টাকা আছে, এইভাবে তারা টাইমটা দেখে। তারিখ তারা নির্ধারণ করে কোন তারিখে এই অঞ্চলের মার্কেট বন্ধ থাকে, মার্কেট বন্ধ থাকলে লোক সমাগম কখন কম হয়। এভাবে তারা তাদের যে ফেভারের একটা এনভায়রনমেন্ট, পরিবেশ, সেটা নিশ্চিত করে তারা কার্যক্রমটা করে। এটাই তারা আমাদের কাছে স্বীকার করেছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধ উপকরণ সংযোজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আকাশ প্রতিরক্ষার র্যাডার আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বগুড়ায় র্যাডারটির উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আধুনিক এই র্যাডারটি বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে বাংলার আকাশ রাখিব মুক্ত এই অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী। 20টি সৌদি হজ কোম্পানি সার্ভিসের মধ্যে 2025 সালে হজ ব্যবস্থাপনার সবচেয়ে সেরা সার্ভিস ও সেরা সেবা দিয়েছে মিলেনিয়াম হজ কোম্পানি। সৌদি আরবে এবছর প্রথমবার বাংলাদেশি হাজিরা পবিত্র হজ পালন করেছে মিলেনিয়াম কোম্পানির মাধ্যমে। এর আগে এই কোম্পানিতে ছিল শুধু ওমরা হজ। এবছর মিলেনিয়াম কোম্পানি থেকে ওমরা ও হজ করতে পারবে বলে জানিয়েছেন কোম্পানির ভাইস চেয়ারম্যান আরিফ কুতুবি। মঙ্গলবার রাতে স্থানীয় কমিটি হোটেলে অনুষ্ঠানে আয়োজন করা হয়। 2025 সালে সুন্দর ও সুষ্ঠুভাবে হজ করায় বাংলাদেশি ট্রাভেলস এজেন্সির মালিকদের নিয়ে এক সংবর্ধনার আয়োজন করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। ফেসবুকে আপলোড হওয়া সব নতুন ভিডিও এখন থেকে রিলস হিসেবে দেখানো হবে বলে ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা। এই পরিবর্তনের ফলে সব ধরনের ভিডিও কন্টেন্ট রিলস ফরম্যাটে সহজে আপলোড ও শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। ভিডিও ট্যাবের নামের পরিবর্তে নতুন নাম হবে রিলস ট্যাব। ধাপে ধাপে এটি সব ব্যবহারকারীর প্রোফাইল ও পেজে আপডেট করা হবে। আগামী কয়েক মাসের মধ্যেই তা বিশ্বব্যাপী কার্যকর করা হবে। নতুন এই ফিচারে রিলস ভিডিওর দৈর্ঘ্য বা ফরম্যাটের
কোনো সীমাবদ্ধতা রাখছে না মেটা, যার ফলে ছোট বড় ও লাইভ সব ধরনের ভিডিও কন্টেন্ট রিলস হিসেবে আপলোড ও পোস্ট করা যাবে। এবার খেলার খবর। গল টেস্টের রাজত্ব বাংলাদেশের হাতে। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সংগ্রহ 9 উইকেটে 484 রান। 163 রানে মুশফিকুর রহিম আর 148 রানে আউট হন নাজমুল হোসেন শান্ত। 10 রানের জন্য সেঞ্চুরি মিসের হতাশায় লিটন দাস। রিপোর্ট করছেন এসএম আশরাফ। গলে রোদ আর মেঘের লুকোচুরি খেলায় শেষ হাসি টাইগারদের। লঙ্কানদের বিপক্ষে তাদেরই মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে 2013-তে এ মাঠেই বাংলাদেশ তুলেছিল টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ 638 রান। এক যুগ আগে এখানে পেয়েছিলেন ডাবল সেঞ্চুরি। মুশফিকের ব্যাটে যেন বাংলা ক্রিকেটের ধারাবাহিকতা। সপ্তমবারের মতো দেশপ্রেরণ ইনিংস, এই পরিসংখ্যানে একাই রাজা তিনি। ক্লান্তি নেই, তাড়াহুড়ো নেই, শুধু আত্মবিশ্বাসে মোড়া পরিণত ব্যাটিং। 3 উইকেটে 292 রান নিয়ে দিনের খেলা শুরু। একজন শিল্পী আর একজন কবি। শান্তর ব্যাটে সৌন্দর্য, মুশফিকের অভিজ্ঞতার খোদাই। চতুর্থ উইকেটে 264 রানের জুটি। বাংলাদেশের ইতিহাসে আরেকটি মহাকাব্য। দলের 309-এ শান্তর বিদায়ে শেষ হয় সেই কাব্য। শান্ত ফিরে গেলে মিস্টার ডিপেন্ডেবলের সঙ্গী হন লিটন দাস। ব্যাটে যেন সুরের ঝংকার। পুল, ড্রাইভ, ফ্লিক সব শটই সৃজনশীলতা। পঞ্চম উইকেটে আরও 149 রান। কিন্তু ঠিক শতকের গন্ধ ভেসে আসছে, তখনই এক অস্থির শটে থেমে যান লিটন। এরপর জাকের আলী, তাইজুল আর নাইম হাসানকে ফিরিয়ে লঙ্কান বোলাররা প্রথমবারের মতো কিছু সময়ের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাঝে 2.5 ঘন্টা বৃষ্টির বাগড়ায় বন্ধ ছিল খেলা। পুরো দিনে টাইগাররা তুলেছে 192 রান। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে অধিকাংশ দল, ডক্টর আলী রিয়াজ। আপত্তি বিএনপি সহ কয়েকটি দলের। দ্বিমত বিষয়ে গণভোট চায় জামায়াত। স্বাস্থ্য পরীক্ষা শেষে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরে যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এসএসএফ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। সময়োপযোগী করা হচ্ছে বাহিনী। এবং ইসরায়েলের হয়ে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র। তেহরানে সামরিক অভিযানে হুমকি, কঠিন পরিণতির হুঁশিয়ারি খামেনির। নেতানিয়াহুকে দুষছে রাশিয়া। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।